বদিউল আলম মজুমদার বলেছেন যে নির্বাচনটা ব্যবসায় পরিণত হয়েছে, টাকা দিয়ে কেনা যায় এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। কালো টাকার এই প্রভাবকে দূরীভূত করতে হবে, কিভাবে সম্ভব আসলে? ধন্যবাদ আপনাকে। উনি যে কথাটা বলছেন এটা নাথিং নিউ। টাকা পয়সার খেলা তো হয়ই বাংলাদেশে। সেটি কি চলতেই থাকবে? হ্যাঁ, সেটা একটা কথা, চলতে থাকবে কিনা সেটা আমি বহু আগে বলেছি একবার। আপনি যদি রাজনীতিটাকে ইনভেস্টমেন্ট মনে করেন, বাংলাদেশে কি এরকম পাগল আছে নাকি যে আমি এমপি হওয়ার জন্য, আমার কাছে কিন্তু ডকুমেন্ট নাই, কিন্তু আমরা শুই না অভ্যস্ত তো যে 5 কোটি 10 কোটি 20 কোটি দিয়ে নমিনেশন কেনে, কিংবা ইলেকশনের মাঠে 10 কোটি 20 কোটি 25 কোটি খরচ করে। এগুলো তো আমাদের কাছে মানে কানের কাছে বাঁচতে বাঁচতে শুনতে শুনতে আসছি, তো মিথ্যা তো না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আচ্ছা, এখন আমি যদি কল্পনা করি যে এটা সত্য, কথাটা বুঝলেন, আমি যদি কল্পনা করি এটা সত্য, তাহলে আপনি বলেন তো 10 কোটি টাকা নমিনেশন কিনবো, 20 কোটি টাকা নির্বাচনে ব্যয় করবো, কারণটা কি? এম আই এ ম্যাড? আমি কি পাগল? ওইটা রিটার্ন যদি না আসে? নির্বাচন কি টাকার ব্যবসা? না না, আমি তো তার কথার থেকে বলছি, আমি তো ম্যাড না, আমি তো পাগল না যে আমি 10 কোটি টাকা নমিনেশন কিনবো আর 20 কোটি টাকা নির্বাচনে করবো, 30 কোটি টাকা ব্যয় করবো, ব্যয় করে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্লামেন্টে গিয়ে অধিবেশন করবো আর আইন পাশ করবো। নো নো, ইটস এ বিজনেস। আমি বারবার বলি, 53 বছর যাবৎ নির্বাচিত এমপিরা, যাদের ভিতরে 80% তো জানেই না যে তাদের করণীয় কি। নির্বাচিত এমপিদের কাজ, আবারও বলছি, রাষ্ট্রপতি নির্বাচন, তাদের প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, আইন প্রণয়ন করা, বাজেট প্রণয়ন করা, সাব কমিটি বানানো, ওভারঅল সব কিছু সুপারভাইজিং করা, এই হলো পলিসি মেকিং করা। তারা করে কি? ডেভেলপমেন্ট ওয়ার্ক, ব্রিজ করবে, ইঞ্জিনিয়ারের সাথে কথা করে, ইঞ্জিনিয়ারের ধমকায়, বিল পাস করা, কাজ না করে বিল পাস করা, খালি জায়গা ভরাট করা, না কইরাও টাকা নেয়া, এগুলো তারা কইরা আসতেছে। আমি বলছি তো, পার্লামেন্টের মেম্বারের যা কাজ সংবিধান মোতাবেক, সেটা যদি করে, শুধু ওর ভিতরে থাকে, আপনি এমপি নমিনেশন দেওয়ার লোক পাবেন না। আপনি লিখে রাখেন, 1, মূর্খ লোক পার্লামেন্টে যাবে না। আপনাকে আইন প্রণয়ন করতে হবে। আপনি সংবিধান, আপনি কোর্টে ওখানে আইন প্রণয়ন করবেন, আপনার কোনো রাইটই তো নাই, মূর্খ লোকের যাওয়ার কোনো রাইটই তো নাই, সংবিধানে লেখা থাকুক কি না থাকুক। এবং এটাকে বৈধতা দেওয়ার জন্য, অশিক্ষিত মূর্খ বৈধতা দেওয়ার জন্য সংবিধানে কোনো শিক্ষাগত যোগ্যতার বিধান রাখেনি, কেউ চ্যালেঞ্জও করেনি আজ পর্যন্ত যে শিক্ষাগত বিধান নাই কেন, অথচ দারোয়ান রাখবেন ম্যাট্রিক পাস চায়। অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু এটি নিয়ে আসলে জোরালোইভাবে গপ্প। কারণ আপনি আপনার অথর্ব নিবেন হাজয়যুক্ত বলার জন্য, আর কোনো কাজই নেই এমপিদের। আমার এমপি হোস্টেলে গেছেন আপনি, জানতো রেগুলার, যাই দেখেন কি হয় সেখানে। তাহলে শিক্ষাগত যোগ্যতা আসলে থাকা প্রয়োজন। আপনি তো আইন প্রণয়ন করবেন, কথাটা তো ওইখানে। আপনি তো কাগজে কলমে আইন প্রণয়ন করেন, প্র্যাকটিক্যালি আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক করেন। কাজে কালো টাকার কথাটা আমি বললাম। এখন আসেন, এবারে কালো টাকার ছড়াছড়ি কম হতে পারে প্রশাসনের কাছে। কেন? বাংলাদেশে এই প্রথম যে একজন আইজিপি রাজসাক্ষী হয়েছে, বাংলাদেশে এই প্রথম যে সার্ভিং 14 জন আর্মি অফিসার কাস্টডিতে গেছে, বাংলাদেশে এই প্রথম হয়তো আরো কিছু আমলাদের ইনভলভমেন্ট বেরিয়ে আসতেছে। সুতরাং তাদের হিসাব হইল যে এইরকম একটা পরিস্থিতি যদি কন্টিনিউ করে, আরো নির্বাচন ছাড়া এইরকম অবস্থাটা যদি চলতে থাকে, তাহলে এখানে নির্বাচনের মাধ্যমে এই সরকারের বদল হবে। সুতরাং সেটা লাভ, এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে নির্বাচনে। ওনারা যদিও বলে জামাত প্রশাসন সাজায় নিছে, ওনাদের কথায় যদি আমি থাকি, জামাত যদি প্রশাসন সাজায় থাকে, তাহলে টোটাল কাজটা জামাতের পক্ষে হবে। তাহলে তারপরে ওই নির্বাচনে কেন এত আপনি আগ্রহী? আপনি যদি বলে থাকেন যে জামাত প্রশাসন সাজিয়ে ফেলেছে নানান জায়গায়, তাহলে নির্বাচনের সময় তো জামাতকে পক্ষপাতিত্ব করবে, সন্ধ্যাবেলায় ঘোষণা করবে জামাত বিজয়ী। তাহলে সেখানে আপনি যাচ্ছেন কেন এই নির্বাচনে এত আগ্রহ নিয়ে? সেক্ষেত্রে তো ওই রিটটাকে প্রিভিলেজ দেওয়া উচিত, যে আমরা ওখানে গিয়ে বলি যে জামাত এই করছে, প্রশাসন এইভাবে সাজাইছে। এখন আসেন, যেহেতু প্রশাসনের উপরে টর্চার নেমে আসতেছে বাংলাদেশে এই প্রথম, আরো বহু আমলার নাম আসছে,
ওই জেনারেল শাকিলের ছেলে বলছে সেদিন, আমরা তো দেখছি কাগজে কলমে যাদের নাম আসে, বহু রাজনীতিবিদদের নাম আসছে। সুতরাং ওই প্রশাসন তাদের পক্ষে কাজ করবে বইলা প্রতীয়মান হয় যে যারা আসলে অন্তত ওই বিচারগুলা হয়তো আমি কি বলছি ডিলে হবে, প্রলং করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে এগুলো কোনো কার্যক্রম হচ্ছে না। ওটা নিশ্চিত হতে গেলে প্রশাসন তাদেরকে কোঅপারেট করবে, কারণ প্রশাসনের লোকগুলাই তো আলটিমেটলি যারা এখনও যাদের লিস্টে আছে বা যারা আসামি হতে পারে, এগুলো প্রশাসনের লোকেরা সবাই জানে কোত্থেকে কাকে টানে, কিভাবে টানে, এটা যদি কন্টিনিউ করে। সুতরাং প্রশাসন এবার যে খুব একটা টাকা লাগবে তা নয়, বরং কোন সরকারটা আসলে তারা সেফ জোনে যেতে পারে, কারা ক্ষমতায় গেলে সেই চিন্তাটা প্রশাসন নিজে নিজে ভাইকেই বলছিলাম আমি যে এই ধরনের প্রশাসন নিজে নিজে করবে, কারা আসলে আমাদের জন্য লাভজনক। এখন এমন একটা জায়গায় তারা গেছে যে তারা প্রত্যেকেই টেনশনে আছে, অনেকেই কিন্তু টেনশনে আছে কার নাম কোত্থেকে এসে যায়। কারণ আমি একটা কথা বলি, 57 জন আর্মি অফিসার হত্যা করার পর যখন শেখ হাসিনা টিকে গেল, তখন শেখ হাসিনার সামনে শাপলা চত্বরের লোক মারা কিছু না, আয়নাগর কিছু না, শাপলা চত্বর লোক হত্যার পর তারা কিন্তু মাদার অফ কওমি উপাধি দিছে, মাইরের চোটে মাদার অফ কওমি উপাধি দিছে এই ইসলামী ফোর্স যারা, মাইরের চোটে। আবারও বলছি, আবার ইউনূস সাহেব এসে আবার যেটা করলেন, কিছু আর্মি অফিসারকে গ্রেপ্তার করে আইজিপিকে এই সরকারের সময় রাজসাক্ষী বানাইয়া শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়া এমন একটা জায়গায় গেছেন। প্রশাসন এখন কম্পমান, সব নয়, যারা নিজেরা বোঝে তাদের নাম আসতে পারে। সুতরাং যে কোনো ফর্মে একটা নির্বাচন করা জরুরি। আমি আবারও বলছি, আমি নির্বাচন চাই, কিন্তু আমি যে সিনারিওটা আপনাকে দিলাম, কোনো সন্দেহ নাই কোনো ভালো নির্বাচন হওয়ার সুযোগ নাই। সে কারণে যারা কনফার্ম করতেছেন ভালো নির্বাচনের সুযোগ আছে, লেভেল প্লেইং ফিল্ড আছে, তাদের উচিত ক্লিন হ্যান্ডে ওই রিটের ভিতরে গিয়া বক্তব্য দিয়া আদালতে কনফার্ম করা ইয়েস যে এটা সম্ভব, সুতরাং আপনি এই রিট খারিজ করে দেন।